গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ৪। কি পারবে না? মজনু মিয়া মাথা চুলকাতে লাগল। গনি সাহেব বললেন, বের করা খুব সহজ বলেই তো আমার ধারণা। এই অফিসের কেউ আমার সামনে বসে সিগারেট খায় না, তাই না? বাইরের কেউ হবে। গতকাল আমার কাছে কে কে এসেছে তোমার জানা আছে না? ওদের মধ্যেই কেউ হবে। খুঁজে বের করো। তারপর গাড়ি নিয়ে প্যাকেটটা দিয়ে আসবে এবং বলবে একটা সিগারেট কম আছে, আমি খেয়ে ফেলেছি, এই জন্যে আমি খুব শর্মিন্দা। বলতে পারবা না? পারবো স্যার। গাড়ি নিয়ে যাবে। জি আচ্ছা। গনি সাহেব পানের কৌটা বের করে একটা পান মুখে দিলেন। বাসায় টেলিফোন করলেন। টেলিফোন ধরল ছোট জামাই। তিনি টেলিফোন কানের কাছে ধরে রাখলেন। ওপাশ থেকে বারবার শোনা যাচ্ছে, হ্যালো, হ্যালো, হ্যালো। তিনি টেলিফোন নামিয়ে রাখলেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন। তিনি অজুর পানি দিতে বললেন। বাথরুমেই পানির ব্যবস্থা করা আছে, কিন্তু তিনি সে পানি ব্যবহার করেন না। অজুর জন্য তিনি পুকুরের পানি ব্যবহার করেন। ড্রামে করে সেই পানি জমা রাখা হয়। দুপুরবেলা চারদিক কেমন নিঝুম হয়ে থাকে। ফরিদা বারান্দায় পাটি পেতে শুয়ে থাকেন। বাবলু লিনা স্কুলে। বিনা সারা দুপুর কুয়াতলায় বসে কী সব বইপত্র পড়ে। শুনশান নীরবতার মধ্যে একমাত্র সরব ব্যক্তি বিনার দাদি। যদিও দুপুরবেলায় তার গলা খাদে নেমে যায়। একঘেয়ে স্বরে তিনি বিড়বিড় করেন। সেই বিড়বিড়ানির মধ্যে ঘুম পাড়ান কোনো সুর হয়তো আছে। শুনতে শুনতে ফরিদার ঘুম পেয়ে যায়। আজও ঘুম পেয়ে গেল। ঘুম ভাঙল খটখট শব্দে। গেট দুপুরে ভেতর থেকে বন্ধ থাকে। ভিখিরির দল খানিকক্ষণ খটখট করে একসময় বিরক্ত হয়ে চলে যায়। আজ যে এসেছে সে কিছুতেই যাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থাকে, আবার শব্দ করে। ফরিদা বিরক্ত গলায় বললেন, বিনা দেখত, এরা বড় যন্ত্রণা করে। বিনা চিঠি লিখছিল। তার চিঠি লেখার কোনো মানুষ নেই, অথচ কর্মহীন দুপুরে কেন জানি শুধু চিঠি লিখতে ইচ্ছা করে। অবশ্য আজকের চিঠিটি সে লিখেছে মালবীকে। মালবীর সঙ্গে তার তেমন কোনো ভাব নেই, তবু মালবী তার একমাত্র বান্ধবী, যে হঠাৎ করে তাকে দীর্ঘ চিঠি লিখে বসে। গতকাল মালবীর একটা চিঠি এসেছে। তার বিয়ে ঠিক হয়ে গেছে, এই খবর জানিয়ে দীর্ঘ চিঠি। ছেলে বাংলাদেশের চায়না এম্বাসির কালচারাল সেক্রেটারি। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, দেশ ছেড়ে মালবীকে চলে যেতে হবে, এই দুঃখেই সে কাতর। চিঠির জবাব লিখতে গিয়ে বিনার নিজের কেন জানি একটু মন খারাপ লাগছে। সে খাতা বন্ধ করে গেট খুলতে গেল। ভর দুপুরে আজকাল গেট খোলাও বিপজ্জনক। হুট করে কে না কে ঢুকে পড়ে। বিনা বলল, কে? নরম গলায় জবাব এলো, বিনা, আমি বলু। বাবা বাড়িতে? বিনা গেট খুলতে খুলতে বলল, এইসব কি কাণ্ড দাদা, কোথায় পালিয়েছিলে? বাবা কি বাসায় নেই? না, বাবা বাসায় নেই। এ কি অবস্থা তোমার, ছি ছি। বুলু লজ্জিত ভঙ্গিতে হাসল। বাসার অবস্থা কি একটু ঠান্ডা? তুমি এখানে দাঁড়িয়ে বকবক করবে না। এখানে দাঁড়িয়ে বকবক করবে না ভিতরে আসবে? ইস, কি অবস্থা হয়েছে। মৌলানা সাহেব হয়ে গেছি। কি রকম চাপদারি উঠেছে দেখেছিস? ভেতর থেকে ফরিদা বললেন, কার সাথে কথা বলছিস রে বিনা? কে? দাদা এসেছে মা। ফরিদা উঠে বসলেন। কি বলবেন বা কি করবেন বুঝতে পারলেন না। এতদিন পরে এসেছে, ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। মা হিসেবে সান্ত্বনার কিছু কথা কি বলা উচিত না? নাকি তিনিও রাগ দেখাবেন? মুখ গম্ভীর করে যেভাবে শুয়েছিলেন সেভাবেই শুয়ে থাকবেন। বুলু বারান্দায় চলে এলো। ফরিদা চমকে উঠলেন। কি চেহারা হয়েছে ছেলেটার! মুখ ভর্তি দাড়ি। ২৮ দিনে এত লম্বা দাড়ি হয় নাকি? চুল মনে হচ্ছে জট পাকিয়ে গিয়েছে, মুখ শুকনা।
ফরিদা বললেন, পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? কাটা ফুটেছে? মা, বাবার রাগ কমেছে? রাগ না কমলে কি করবি? আবার পালিয়ে যাবি? বুলু লাজুক ভঙ্গিতে হাসল। হাসি দেখে বড় মায়া লাগল ফরিদার। আহা, বেচারা। তিনি নরম গলায় বললেন, মানুষ পরীক্ষায় ফেল করে না? ফেল করলে বাড়িঘর ছেড়ে দিতে হবে? ৩ বার তো কেউ ফেল করে না। ফরিদা বললেন, ছিলি কোথায়? গ্রামের দিকে ছিলাম। বিনা ওকে গোসলের পানি দে, সাবান দে। বিনার দাদি চাচাচ্ছেন। হারামজাদা আইছে। ওই হারামজাদা, এদিকে আয়। কুয়ার পারে বুলু গোসল করতে বসেছে। বিনা আছে তার পাশেই। বিনা বলল, পিঠ ভর্তি ময়লা দাদা, দাও গামছাটা আমার কাছে দাও, ঘষে দেই। লাগবে না, লাগবে না। আহা, দাও না, শরীর এত নোংরা হলো কিভাবে? ইস, কিভাবে ময়লা উঠছে। দাদা, মাথায় আরো বেশি সাবান দাও তো। বুলু বলল, তোর রেজাল্ট যে কি প্রথম 2 দিন বুঝতেই পারিনি। নিজেরটা দেখেই অবস্থা কাহিল। থার্ড ডেতে তোর রেজাল্ট দেখলাম। এত আনন্দ হলো বুঝলি, একেবারে চোখে পানি এসে গেল। তোকে মাথায় নিয়ে নাচতে ইচ্ছা করছিল। একবার তো এসে বললেও না। বাবার ভয়ে আসিনি। এখন ভয় করছে না? করছে, খাওয়া দাওয়া করে আবার পালাবো। পাগলামিটা যথেষ্ট করেছ দাদা। ফরিদা নিজেই ছেলের জন্য একটা ডিম ভেজে আনলেন। খাবার তেমন কিছু নেই। ছোট মাছের তরকারি ছিল, কেমন টকটক গন্ধ ছাড়ছে। ডালও আছে সামান্য। মা, একটা শুকনো মরিচ ভেজে দাও তো। ফরিদা একটা শুকনো মরিচ ভেজে আনলেন। বুলু এত আগ্রহ করে খাচ্ছে, এতদিন কোথায় ছিল, কি খেয়েছে কে জানে। মিজান সাহেব সন্ধ্যার ঠিক আগে আগে ফিরলেন। হাত মুখ ধুয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসলেন। ফরিদা বললেন, বুলু এসেছে। তিনি কিছু বললেন না। ফরিদার মনে হলো কথাটা বোধহয় শুনতে পাননি। ফরিদা গলা উঁচিয়ে বললেন, বুলু এসেছে। মিজান সাহেব বিরক্ত গলায় বললেন, কতবার এক কথা বলবে? এসেছে, ভালো কথা। এখন আমাকে করতে হবে কি? কোলে নিয়ে বসে থাকতে হবে? কিছু বলো না, ভয় পাচ্ছে খুব। মিজান সাহেব চা শেষ করে উঠে বললেন। ফরিদা বললেন, কোথাও যাচ্ছ নাকি? তিনি কোনো জবাব দিলেন না। ছাতা নিয়ে বেরিয়ে গেলেন। আনন্দে লিনা ও বাবলুর চোখে প্রায় পানি এসে যাবার মতো হলো। আজ বৃহস্পতিবার, বাবার বইপত্র নিয়ে বসার দিন। একবার যখন বের হয়ে গেছেন, বোধহয় আর বসা হবে না। বুলু দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুম ভাঙল সন্ধ্যার পর। গা ম্যাজম্যাজ এবং জ্বর ভাব নিয়ে সে শুয়েই রইল। বাঁ পাটা টাটাচ্ছে। বিনা চায়ের কাপ নিয়ে ঢুকল। এর আগেও সে কয়েকবার এসেছিল। বুলু ঘুমোচ্ছে দেখে ডাকেনি। বুলু বলল, বাবা আসেননি? এসেছিলেন, আবার কোথায় যেন গেলেন। আমার প্রসঙ্গে কিছু বলেছেন? না, চলে যাওয়া দরকার। বাবা আবার ফিরে আসার আগেই বিদায় নেওয়া উচিত। বাজে কথা বলবে না দাদা, যা করেছ যথেষ্ট করেছ। বড়াগুলি খাও। শুধু চা খাচ্ছ কেন? গ্রামে গ্রামে ঘুরছিলাম তো, বুঝলিবি না, অনেক কিছু দেখলাম। আমার আগে ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব। শুধু ভাত খাচ্ছি বুঝলি, শুধু ভাত, সাথে কিচ্ছু নাই। তুমি কি ওদের কবিতা তুমি কি ওদের নিয়ে কবিতা টবিতা লিখলে? বুলু কিছু বলল না। লজ্জিত ভঙ্গিতে হাসল। বুলুর মধ্যে কিছুদিন পর পর কবিতা লেখার একটা উৎসাহ দেখা যায়। কোনো কবিতাই সে কাউকে দেখায় না, তবে বিনা ব্যাপারটা জানে। তুই এমএ পড়বি না বিনা? জানি না তো, বাবা কিছু বলছে না। বলাবলির কি আছে, ভর্তি হয়ে যা। এমএ পাস বোন বলতেই ভালো লাগবে। এমএ জিনিসটাই অন্যরকম, তাই না? কি জানি। আমি যদি এমএ পাস করতে পারতাম, তাহলে গ্রামের দিকের কোনো কলেজে মাস্টারি করতাম। ফাইন হতো। বুলু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। বিনা বলল, সেলুনে গিয়ে দাড়িটাড়িগুলি কামিয়ে আসো দাদা, বৃষ্টি লাগছে। এই নাও।
বিনা ৫ টাকার একটা নোট বাড়িয়ে দিল। বুলু হাত বাড়িয়ে টাকাটা নিল। তার হাত একেবারে খালি। সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেটের অভ্যাসটা তার গ্রামে গিয়ে হয়েছে। বুলু বাসা থেকে হাত খরচের কোনো টাকা পয়সা পায় না। টুকটাক খরচের টাকা সে একটা প্রাইভেট টিউশনি করে জোগাড় করে। ওদের কাছে থেকে গত মাসের বেতন নেওয়া হয়নি। বুলু ঠিক করল আজ রাতেই একবার যাবে। রাত ৮টা-৯টার আগে না গেলে ছাত্রের বাবাকে পাওয়া যাবে না। টাকাটা পেলে বিনার জন্য সামান্য কিছু উপহার কিনবে বলে সে ঠিক করে ফেলল। কি কেনা যায়? শান্তিবাগে রহমানের বাসা খুঁজে বের করতে মিজান সাহেবের অনেক দেরি হল। গলির ভিতরে গলি, তার ভেতর গলি। খুঁজে পেতে যে বাড়িগুলো পাওয়া গেল তার অবস্থা দেখে মিজান সাহেব আকাশ থেকে পড়লেন। দোতলা বাড়ির একতলা। বাড়ির এমনই অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি গোটা বাড়ি ভেঙে পড়বে। সদর দরজার সামনেই ডাস্টবিন। রাতে সাধারণত মাছি ওড়ে না, অথচ এখানে মাছি ভনভন করছে। দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যায় না, ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে। দরজার কড়া নাড়তেই রহমান বের হয়ে এলো। অবাক হয়ে বলল, স্যার আপনি? কেমন আছো রহমান? জি ভালো। তোমার বাচ্চাটাকে দেখতে এলাম। ও আছে কেমন? ভালো আছে স্যার। ও বাসায় নেই। ওর বড় মামার বাড়ি গেছে। যাত্রাবাড়িতে স্যার, ভিতরে আসুন। মিজান সাহেব ভেতরে ঢুকলেন। বাড়ির সাজসজ্জা দেখে মনটা খারাপ হলো। কি অবস্থা! বসার ঘরে কয়েকটা কাঠের চেয়ার, এক কোণে একটা চৌকি, পাটি বিছানো। পাটির উপর ওয়্যারবিহীন তেল চিটচিটে একটা বালিশ। স্যার একটু বসুন, আমি আমার স্ত্রীকে ডেকে আনিয়ে আসি। রহমানের স্ত্রী অসম্ভব রোকা, বালিকা চেহারার একটা মেয়ে। সে শাড়ি বদলে এসেছে, পাট ভাঙা শাড়ি ফুলে আছে। মেয়েটি পাশ ছুঁয়ে মিজান সাহেবকে সালাম করল। মিজান সাহেব খুবই অপ্রস্তুত হয়ে পড়লেন। রহমান বলল, আমার স্যার, ওনার কথা তোমাকে বলেছি চিনু। মিজান সাহেব বললেন, ভালো আছো? তুমি করে বললাম। আমার বড় মেয়ে তোমার বয়সী। অবশ্যই তুমি করে বলবেন চাচাজান, অবশ্যই বলবেন। আপনার বড় ছেলে কি ফিরেছে? মিজান সাহেব বললেন, হ্যাঁ ফিরেছে। ওর কথা তুমিও জানো? জি, ও বলেছে। অফিসের সব কথা আমাকে বলে। রহমান শার্ট গায়ে দিয়ে বের হয়েছে। খাবার দাবার কিছু কিনবে বোধহয়। চিনি চৌকিতে বসে গল্প করছে। ঘরটরের এমন অবস্থা, আপনি এসেছেন, খুব খারাপ লাগছে। আমার নিজের বাড়িঘরও খুব ভালো অবস্থায় নেই। ওদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল না চাচা। জমি জমা ভালো ছিল, বৎসরের চাল জমি থেকে আসত, সব বিক্রি করতে হলো। ২.৫ লাখ টাকা জোগাড় করা সোজা কথা তো না। জমি জমা, বসতবাড়ি, আমার সামান্য কিছু গয়না সব গেছে। তারপরও ১০,০০০ টাকা দেনা। কিন্তু আমার কোনো আফসোস নেই। মানুষের জীবনের চেয়ে বড় তো কিছু না, তাই না চাচা? ছেলেটা তো ভালো হয়েছে। তা তো বটেই। আমার এক খালাতো ভাই টাকা দিতে চেয়েছিল, ও নেয়নি। ওর আবার আত্মসম্মান খুব বেশি। পরের টাকায় সে ছেলের চিকিৎসা করাবে না। বলেন চাচা, আমাদের মতো মানুষের মুখে এরকম কথা কি মানায়? মানাবে না কেন? নিশ্চয়ই মানায়। এত বড় ঝামেলা গেল, অফিসের কেউ দেখতে আসে নাই। আপনি এসেছেন। ও খুব খুশি হয়েছে। অল্পতেই খুশি হয়। মিজান সাহেব চুপ করে বসে রইলেন। রহমান খাবার নিয়ে ফিরে এসেছে। ২টো মিষ্টি, ২টো সিঙ্গারা, ৪টি নিমকি। এদের ঘরে বোধহয় চায়ের ব্যবস্থা নেই। কেতলিতে করে চাও এসেছে। বুলু যে ছেলেটাকে পড়ায় তাদের বাসা আদাবরে। ছেলেটি ক্লাস 4-এ পড়ে, বুদ্ধিমান ছেলে। কোনো জিনিস একবারের বেশি দুবার তাকে বলতে হয় না। তবে হাতের লেখা খুব খারাপ। বুলু যা করত সেটা হচ্ছে রোজ ৪-৫ পাতা করে হাতের লেখা লেখানো। এতেও কোনো লাভ হয়নি। হাতের লেখা যেমন আছে তেমনি রয়ে গেছে। এ বাড়িতে এসে বুলুর বেশ মন খারাপ হলো। বারান্দায় নতুন একজন মাস্টার ছেলেটাকে পড়াচ্ছেন।
মনে হচ্ছে কড়া ধরনের মাস্টার। ছেলেটা বুলুর দিকে তাকাতেই মাস্টার সাহেব কড়া একটা ধমক দিলেন। ছেলেটার বাবা বাসাতেই ছিলেন। বেরিয়ে এসে শুকনো মুখে বললেন, আপনি যে কোথায় উধাও হয়ে গেলেন আর খোঁজ নেই। শেষে নতুন একজন মাস্টার রেখে দিলাম। ভালো করেছেন। মাস্টারও ভালো, কড়া ধরনের। কড়া মাস্টারই ভালো। আপনার বোধহয় কিছু টাকা পয়সা পাওনা আছে। সামনের সপ্তাহে একবার আসুন দেখি, হিসাব টিসাব করে দেখি। বুড়ো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ১ মাসের বেতন বাকি, সামান্য কটা টাকা। এর এত হিসাব নিকাশ কি? বসুন, চা খেয়ে যান। জি না, থাক। সামনের সপ্তাহে একবার আসুন, বুধবারে চলে আসবেন। বুলু কিছু বলল না। বাবার ব্যথা বেশ বেড়েছে। ভদ্রলোক বললেন, দাড়ি রেখেছেন, ব্যাপার কি? ব্যাপার কিছু না, এমনি রাখলাম। আচ্ছা আসুন, সামনের সপ্তাহে। বাড়ির গেটের কাছে বুলুর সঙ্গে মিজান সাহেবের দেখা হয়ে গেল। মিজান সাহেব খানিকক্ষণ তাকিয়ে রইলেন। বুলু ভেবেছিল কিছু নিশ্চয়ই বলবেন। তিনি কিছুই বললেন না। দুজন মানুষ কাছাকাছি দাঁড়িয়ে আছে, অথচ কেউ কারুর সঙ্গে কোনো কথা বলছে না। বেশ কিছু সময় পর মিজান সাহেব বললেন, দাড়ি রেখেছিস কেন? বুলু জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোর পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? বুলু চুপ করে রইল। কথা বলছিস না যে? কথা বলা ভুলে গেছিস? বুলু ভেবেছিল বাবা বলবেন, যা সেলুন থেকে দাড়ি কেটে পরিষ্কার হয়ে আয়। তিনি তা বললেন না। বুলু, জি। তোর চেহারা আমি দেখতে চাই না। তুই যেখানে গিয়েছিলি সেখানেই যা। এখন চলে যাব বাবা? মিজান সাহেব এই প্রশ্নের জবাব না দিয়ে ঘরে ঢুকে গেলেন। বুলু কি করবে বুঝতে পারল না। সে কি এখনই চলে যাবে, না ২-১টা দিন অপেক্ষা করবে? বড্ড ক্লান্ত লাগছে। আজ রাতটা কি বাবা তাকে থাকতে দিবেন? ডরমাটোলজিস্ট প্রফেসর বড়ুয়া হাসতে হাসতে বললেন, এটা তো কিছুই না, এক ধরনের ফাঙ্গাস, নিম্ন শ্রেণীর এককোষী উদ্ভিদ। বোরহান সাহেব বললেন, ভাই ভালো করে দেখুন। ভালো করেই দেখেছি। এইসব ফাঙ্গাসরা অনেক জায়গায় বংশবিস্তার করতে পারে। মানুষের চামড়া তাদের বংশবিস্তারের জন্য ভালো জায়গা। আমি একটা মলম দিচ্ছি, গোসলের পর চামড়ায় লাগাতে হবে। অলিক বলল, লাগালেই সেরে যাবে? অবশ্যই সারবে। কতদিন লাগবে সারতে? এই ধরো ৭ দিন। দাগ পুরোপুরি মেলাতে ১০-১৫ দিন লাগতে পারে। অলিক বলল, আপনি কি ভালোমতো দেখেছেন ডাক্তার সাহেব? প্রফেসর বড়ুয়া খানিকটা গম্ভীর হয়ে গেলেন। একজন এমআরসিপি ডাক্তারকে ঘন ঘন যদি বলা হয়, আপনি কি ভালো মতো দেখেছেন, তাহলে খুব সঙ্গত কারণেই তার রাগ হবার কথা। বোরহান সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, তুমি একটু বাইরে যাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। অলিক বলল, আমার সামনেই বলো। তোমার এমন কোনো কথা নেই যা আমার সামনে বলা যাবে না। মার কথাই তো তুমি বলবে, তাই না? হ্যাঁ, বলো। আর তোমার যদি বলতে অস্বস্তি লাগে তাহলে না হয় আমিই বলি। বোরহান সাহেব চুপ করে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে আসলেই তার অস্বস্তি হচ্ছে। অলিক খানিকক্ষণ অপেক্ষা করে বেশ সহজভাবেই বলল, ডাক্তার সাহেব, আমার মায়ের চামড়াতেও ঠিক একই রকম হলুদ রঙের দাগ হয়েছিল। তারপর সেগুলো হয়ে গেল কালচে। এখনকার ডাক্তাররা বললেন, কিছুই না, এক ধরনের ছত্রাকের আক্রমণ। ওষুধ দিলেন, কিছুই হলো না। ওষুধ বদলানো হলো, কিছুই না, দাগ বাড়তে থাকল। শুরু হলো যন্ত্রণা। মাকে আমরা বিলেত নিয়ে গেলাম। সেখান থেকে আমেরিকার জন হপকিন্স হাসপাতালে। ডাক্তাররা বললেন, এটা এক অজানা চর্মরোগ, এ অসুখেই মা মারা যান। প্রফেসর বড়ুয়া তাকিয়ে আছেন। বোরহান সাহেব বললেন, এখন কি আপনার ধারণা আমার মেয়ের গায়ে যে দাগ সেগুলো ফাঙ্গাসের জন্য? অবশ্যই। আপনার স্ত্রীকে আমি দেখিনি, কাজে তার কি হয়েছিল আমি বলতে পারবো না। এই মেয়েকে আমি দেখেছি। ওষুধ লিখে দিলাম।
আচ্ছা থাক, ওষুধ কিনতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে স্যাম্পল আছে। আপনি ৭ দিন পর আসবেন। অবশ্যই আসবেন। আসব। যেসব প্রেসক্রিপশন আপনার স্ত্রীকে ডাক্তাররা করেছিল, সেগুলো কি আছে? থাকার কথা নয়, আমি খুঁজে দেখতে পারি। অলিক বলল, ডাক্তার সাহেব, আমার অসুখটা যদি আপনার কাছে এতই সহজ মনে হয়, তাহলে আপনি মার প্রেসক্রিপশন খুঁজছেন কেন? তোমার চিকিৎসার জন্য খুঁজছি না। আমি খুঁজছি আমার একাডেমিক ইন্টারেস্টে। তোমার নাম কি খুকি? অলিক। ৭ দিন পর দেখা হবে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে অলিক বলল, মাত্র 4:30 বাজে। আমার বাসায় ফিরতে ইচ্ছে করছে না বাবা। চলো কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাক। কোথায় ঘুরবি? ঢাকা শহরে কি কোথাও শিমুল গাছ আছে? আমার একটা শিমুল গাছে দেখতে ইচ্ছে করছে। শিমুল গাছ? হ্যাঁ, শিমুল গাছ। সিল্ক কটন প্ল্যান্ট। শিমুল গাছ নিয়ে অপূর্ব একটা কবিতা পড়লাম। শব্দ করে বিচিগুলি ফাটে। তারপর বাতাসে ভাসতে ভাসতে তুলা চারদিকে ছড়িয়ে পড়ে। সত্যি বাবা? আমি বলতে পারছি না। আমার অবস্থাও তোর মতো। শিমুল গাছ দেখা হয়নি, বা দেখলেও কিভাবে কি হয় তা জানি না। কোন সময়টা তুলা বের হয় তা জানো? তাও জানি না। চল বোটানিক্যাল গার্ডেনে গিয়ে খোঁজ নেই। বাগানের সাজানো গাছ দেখতে ইচ্ছে করছে না বাবা। বাগানের সাজানো গাছ মানে পোষা গাছ। আমি দেখতে চাই বন্য গাছ। তাহলে খোঁজ খবর করে একটু গ্রামের দিকে যেতে হয়। বেশ, তাই চলো। আজ তো আর হবে না, আগামীকাল চলো। আজ তুমি আমাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে বাসায় চলে যাবে। রাতে ফিরতেও পারি, নাও পারি। তার মানে, যদি থাকতে ইচ্ছে করে তো থেকে যাব। কার বাসা? বিনাদের বাসা। যদি রাতে থেকে যাই, তোমার আপত্তি হবে না তো? আপত্তি হবে কেন? আমি বরং রাত 10টার দিকে গাড়ি পাঠাবো। তোর যদি আসতে ইচ্ছা হয় চলে আসবি, আসতে ইচ্ছা না হলে গাড়ি ফেরত পাঠাবি। গাড়ি পাঠাতে হবে না বাবা, তোমার ভয় নেই। রাত 10টায় আমি একা একা রওনা হব না। বোরহান সাহেব মেয়েকে বড় রাস্তায় নামিয়ে দিলেন এবং বললেন, ওষুধটা আজ রাত থেকেই শুরু করিস মা। করব, আচ্ছা রাত থেকেই শুরু হবে। বিনাদের বাড়িতে এর আগে একবারই এসেছিল। এত বছর পর ঠিকানা ছাড়া সেই বাড়ি খুঁজে বের করা অসম্ভব ব্যাপার। ঢাকা শহর সাপের মতো বছরে একবার খোলস ছেড়ে নতুন হচ্ছে। অলিক পুরোপুরি ধাঁধায় পড়ে গেল। আগে গ্রাম গ্রাম একটা ভাব ছিল, এখন রীতিমতো শহুরে এলাকা। শুধু রাস্তা বেশি বদলায়নি, রাস্তাটা চেনা যাচ্ছে। অলিক বিনার বাবার নাম জানে না। জানলে দোকানে বা লন্ডিতে জিজ্ঞাসা করা যেত, অমুক সাহেবের বাসা কোনটা। বিনাদের ভাইদের কারো নাম জানলে অল্প বয়সী ছেলেদের জিজ্ঞাসা করা যেত। এখন সে যা জিজ্ঞাসা করতে পারে তা হচ্ছে বিনাদের বাড়ি কোনটা। সুন্দর মতো একটা মেয়ে, লম্বা ফর্সা, এবার বিয়ে পাশ করেছে। পাড়ার ছেলেরা নিশ্চয়ই সুন্দরী মেয়েরা কে কোথায় থাকে জানে। দেখা গেল কেউ জানে না। সম্ভবত এ পাড়ায় অনেকগুলি সুন্দরী মেয়ে থাকে এবং তাদের সবাই একটি বাড়িতে থাকে, যে বাড়ির কর্তা একজন উকিল। সুন্দর মতো একটা মেয়ে বলতেই সবাই বলে, ও আচ্ছা, উকিল সাহেবের মেয়েদের কথা বলছেন। উত্তরে 3 তলা বাড়িতে চলে যান। অলেকের মনে আছে বিনাদের বাড়ি একতলা। বাড়িতে চমৎকার একটা কুয়া আছে। কুয়ার পাড়ে একটা ফুলের গাছ। ফুলের গাছের নাম মনে নেই, তবে সাদা রঙের ফুল, যার গন্ধ খুবই হালকা। অলিক 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করল। 1 ঘন্টা হাঁটাহাঁটি করেও সে তেমন ক্লান্তি বোধ করছে না, বরং মজাই লাগছে। এক ধরনের চ্যালেঞ্জ বোধ করছে। সে ঠিক করে ফেলল সূর্য ডোবার আগ পর্যন্ত সে খুঁজবে। সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গে উকিল সাহেবের বাসায় যাবে এবং তার সুন্দরী মেয়েগুলিকে দেখে সে বাসা থেকেই বাবাকে টেলিফোন করে বলবে গাড়ি পাঠাতে। উকিল যখন তখন উকিল যখন তখন নিশ্চয়ই বাসায় টেলিফোন আছে। অলিককে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। তার আগেই গুন্ডা মতো মুখ ভর্তি দাড়ি, গোফল এক ছেলে এসে বলল, আপনি নাকি বিনা নামের একটা মেয়েকে খুঁজছেন? অলিক বলল, আপনাকে কে বলল? চায়ের দোকানে শুনলাম।
আসুন আমার সঙ্গে। আপনার সঙ্গে যাব কেন? আপনাকে দেখে গুন্ডা বলে মনে হচ্ছে। দাড়িওয়ালা লোকটা হেসে বলল, আমি বিনার বড় ভাই, আমার নাম বুলু। আপনি যে তার ভাই তারই বা প্রমাণ কি? মুখে দাড়ি না থাকলে চিনতে পারতেন, আমরা সব ভাই বোন দেখতে একরকম। বিনা বাসায় আছে? জি আছে। উকিল সাহেবদের বাসা কোনটা জানেন? কোন উকিল সাহেবের বাসা? যার অনেকগুলি রূপবতী মেয়ে আছে। জানি না তো। সে কি আপনি জানেন না? সবাই তো জানে। আসুন আমার সঙ্গে, আমি চিনি। ওই বাসায় খানিকক্ষণ বসে তারপর আপনার সঙ্গে যাব। বুলু অবাক হয়ে তাকিয়ে রইল। এই ধরনের একটি মেয়ের সঙ্গে বিনার পরিচয় আছে, এটা ভাবতেই তার অবাক লাগছে। বুলু মেয়েটির সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। আপনি মুখ ভর্তি দাড়ি রেখেছেন কেন? বুলু হাসতে হাসতে বলল, পরীক্ষায় ফেল করে দাড়ি রেখে ফেলেছি। পরীক্ষায় ফেল করলে দাড়ি রাখতে হয় জানতাম না তো। ইন্টারেস্টিং। আপনারা না হয় দাড়ি রাখলেন, আমরা মেয়েরা কি করব? আমাদের তো দাড়ি রাখার উপায় নেই। চুল কেটে ফেলতে পারেন, মন্দ না। আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? আপনার বা পাটা কি শর্ট? বা পায়ে কাটা ফুটেছে। কাটা তো গলায় ফুটে জানতাম, পায়েও ফুটে? হ্যাঁ, ফোটে। আপনি খালি পায়ে হাঁটাহাঁটি করেন নাকি? বুলুর ধারণা হলো মেয়েটির মাথায় সিট আছে। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে এরকম অনর্গল কথার পিঠে কথা একজন অপরিচিত ছেলের সঙ্গে বলবে না। আশ্চর্য, এমন মজার একটা মেয়েকে বিনা চেনে, অথচ কোনোদিন এই মেয়েটার কথা সে তাদের বলেনি। উকিল সাহেব বা উকিল সাহেবের মেয়েদের কাউকেই পাওয়া গেল না। গেটে বিরাট তালা। অলিক বলল, চলুন যাওয়া যাক। আপনাদের বাসা কি অনেকখানি দূর? না, দূর না, কাছেই। ওই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, ওর পিছনে। আর একটু দূর হলে ভালো হতো, কথা বলতে বলতে যাওয়া যেত। আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে, কথা বলতে ইচ্ছে করছে। বুলু হকচকিয়ে গেল। এ পাগল মেয়ে বলে কি? অলিক হাসি মুখে বলল, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? মেয়েদের সঙ্গে কথা বলে আপনার অভ্যাস নেই, তাই না? আমার সামান্য কথা শুনেই আপনার ধারণা হয়েছে আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। শুনুন, আপনাকে একটা জরুরি কথা বলি। 20 পার হওয়া মেয়েরা খুব হিসাবি। তারা চট করে কারো প্রেমে পড়ে না। দাড়িগোফের জঙ্গল হয়ে আছে এমন ছেলেকে তো নয়ই। বুলু স্বাভাবিক গলায় বলল, আপনি চাইলে আমি দাড়িগোফ কামিয়ে ফেলতে পারি। অলিক কয়েক মুহূর্ত চুপ করে থেকে আশেপাশের সবাইকে সচকিত করে খিলখিল শব্দে হেসে উঠল। অনেকদিন এমন গাঢ় আনন্দে সে হাসেনি। ভালো কথা। আপনি শিমুল গাছের ইংরেজি কি জানেন? জি না, আমি কোনো গাছের ইংরেজি জানি না। শুধু জানি গাছ হচ্ছে ট্রি। শিমুল গাছের ইংরেজি হচ্ছে কটন সিড ট্রি। আপনি কি আপনি কি শিমুল গাছ দেখেছেন? দেখব না কেন? আমার পায়ে যে কাটা ফুটেছে সেটা হচ্ছে শিমুল কাটা। কি বললেন? শিমুল কাটা ফুটে আমার অবস্থা কাহিল। বাহ, চমৎকার তো! কি আশ্চর্য যোগাযোগ! বুলু অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটির কথাবার্তা সে কিছুই বুঝতে পারছে না। ফরিদা খুবই বিব্রত বোধ করছেন। ঘরে রাতে তেমন কিছুই রান্না হয়নি। ইলিশ মাছের তরকারি সামান্য ছিল। ওই দিয়েই টেনে-টুনে রাতটা পার করে দিবেন ভেবেছিলেন। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। বিনা এক ফাঁকে এসে বলে গেছে, মা ও রাতে এখানে থাকতে যাচ্ছে। ফরিদা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, রাতে থাকার দরকার কি? থাকতে চাচ্ছে। এখন কি করে বলি থাকা যাবে না? থাকার দরকারটা কি? ওর মাথা ঠিক নেই মা। এরকম মাথা খারাপ মেয়ের সঙ্গে তোর বন্ধুত্ব হলো কিভাবে? ও খুব ভালো মেয়ে মা। ওর সঙ্গে ভালো করে না মিশলে তুমি বুঝবে না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ৪। পরবর্তী পর্ব শুনতে আমাদের সাথে থাকুন।